রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ শান্ত। ওনার দাদাবাড়ি কুমিল্লার দাউদকান্দি হলেও উনি বড় হয়েছেন মুন্সিগঞ্জ সদরেই। চলুন ঘটনায় চলে যায়। এই ঘটনাটিও এই মুন্সিগঞ্জ সদরেরই। সময়কাল 1992 কি 93। ঘটনাটি ওনার মায়ের সাথে ঘটেছিল। ওনার নানি বাড়ি সেটা হচ্ছে মুন্সিগঞ্জ সদরের গোয়ালঘূর্ণি নামক এলাকায়। আর ওখানেই বর্তমানে ওনার মায়ের খালা বাড়িও রয়েছে। হয় কি যে ওনার মায়ের এক খালাতো বোনের বিয়ে হবে, গায়ে হলুদ হবে। তো বিয়ের আগে যে গায়ে হলুদ অনুষ্ঠান হয়, সেই গায়ে হলুদের অনুষ্ঠানে উনি যাচ্ছিলেন। তার সাথে আরো দুজন বান্ধবী ছিলেন যারাও ওই গায়ে হলুদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিল। তো ওনারা তিনজন মিলে ওই জায়গাতে যাচ্ছিলেন রিকশায় চড়ে। এক রিকশায় তিনজন অনেক সময় বসা থাকে, আমরা দেখি। দুজন নিচের সিটে বসে আর একজন উপরে দিকে একটু বসে আর কি। উপরের যেই সাইডটাতে আমরা পিঠ দিয়ে হেলান দেই আর কি, ওই জায়গাতে একজন বসা যায়। ঠিক ওইভাবেই ওনারা তিনজন বসেছিলেন। তো যাচ্ছেন। তো যেতে যেতে মুন্সিগঞ্জের কালীখোলা নামক একটা স্থানে ওনাদের রিকশা এসে পৌঁছায়। ওখানে একটা বটগাছ ছিল। তো ওখানে আসার পরপরই হঠাৎ করেই এই শান্ত ভাইয়ের মা রিকশার থেকে ধপাস করে নিচে পড়ে যান এবং প্রচন্ড ব্যথা পান। যেহেতু বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন, সেজেগুজে বের হয়েছেন, আবার ব্যথাও পেয়েছেন, এমত অবস্থায় বাড়িতে ফেরত যাওয়াটা ওনার জন্য বেশ কঠিন ছিল, কারণ অনেকটা পথ উনি পার করে এসেছেন। উনি চিন্তা করলেন যে অল্প সময়ের জন্য হলেও অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করে আবার চলে আসবেন। তবে ওখানে যাওয়ার পর আস্তে আস্তে উনি কিছুটা স্বাভাবিক হয়ে যান। চিন্তা করেন যে আমি সব প্রোগ্রাম শেষ করেই আসি। তো উনি স্বাভাবিকভাবেই আবার বাড়িতে ফেরতও চলে আসেন প্রোগ্রাম শেষ করে। বাড়িতে আসার পর এই শান্ত ভাইয়ের নানিকে তার মা বলছেন যে, মা জানো, আমি আজকে যাওয়ার সময় রিকশা থেকে পড়ে গেছি। তবে অদ্ভুত ব্যাপার হলো যে রিকশায় কোনো ঝাঁকি লাগে নাই। ওই জায়গাটা মসৃণ ছিল, মানে পথটা মসৃণ ছিল। তারপরও আমার কাছে মনে হলো কেউ আমাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। কিন্তু কে ধাক্কা দিল এটা আমি বুঝতে পারলাম না। তখন ওনার নানি, মানে শান্ত ভাইয়ের নানি বললেন যে, আরে তোর বান্ধবীরা মনে হয় মজা করে তোকে ধাক্কা টাক্কা দিছে, আর তখন তুই পড়ে যাস নিচে। তখন উনি বলেন, না না, ওরা এরকম কাজ করবে না, কারণ ওইখান থেকে পড়ে গেলে আমার বড় ধরনের ক্ষতি হতে পারতো। এরকম কাজ তোরা করবে না, দুষ্টামি করে হলেও। তো ওই সময়ের মতো বিষয়টা ওখানেই সমাপ্ত হয়ে যায়। উনি ব্যথা পেয়েছিলেন ঠিক আছে, কিন্তু হাত পা যে ভেঙে গিয়েছিল বিষয়টা এরকম না। এর 3 থেকে 4 দিন যাওয়ার পর ব্যথাটা তা ভালো হয়ে গেছে আর কি। এরপর থেকেই সমস্যা শুরু হয়ে যায়। বাড়ির সকলে খেয়াল করেন যে শান্ত ভাইয়ের মা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এর মধ্যে কিছু কিছু সমস্যাও দেখা দেয়। একদিন শান্ত ভাইয়ের মা খেয়াল করেন যে বাড়ির একটা কোনায় বড় আকৃতির কয়েকটা সাপ ফনা তুলে বসে আছে। মনে হচ্ছে এই সাপগুলো তার দিকেই তাকিয়ে আছে আর ফসফস শব্দ করছে। যখনই এটা উনি দেখেছেন, উনি তো চিৎকার করে উঠেছেন যে, মা মা দেখো দেখো, এখানে কয়েকটা সাপ। তো শান্ত ভাইয়ের নানি এসে দেখে যে কোথায় সাপ, কোথাও তো সাপ নাই। তখন শান্ত ভাইয়ের মাও দেখেন যে আসলে তো এখানে তো সাপ ছিল, এখন তো কোনো সাপ নাই। শান্ত ভাইয়ের নানি বলেছেন যে, তুই মনে হয় ভুলভাল দেখছিস, তোর শরীরের যে এখন অবস্থা, চোখে উল্টাপাল্টা দেখছিস। আসলে উনি তো খুব শুকিয়ে যাচ্ছিলেন। এইরকম সাপ উনি মাঝে মাঝেই দেখতেন, কিন্তু সেই সাপ অন্য কেউ দেখতে পেত না।
সাপ দেখা বন্ধ হওয়ার পর আর একটা সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে উনি মাঝে মাঝে খেয়াল করতেন যে ওনার আশেপাশে বড় আকৃতির কয়েকটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে বা বসে আছে। যখন হঠাৎ করে এত বড় আকৃতির কোনো বিড়াল দেখতেন উনি কিন্তু চমকে উঠতেন এবং চিৎকার দিয়ে ওনার মাকে ডাকতেন। ওনার মা এসে দেখে কোথায় বিড়াল, কোথাও তো বিড়াল টিড়াল নাই। উনিও তখন দেখেন আশেপাশে তো কোথাও বিড়াল নেই। তো এইরকম সমস্যা কিন্তু ক্রমাগত চলছিল। আর এদিকে উনি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিলেন, আর মনে হচ্ছিল ওনার শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। শরীরটা এমনিতে তো শুকিয়ে যাচ্ছিলই, তার মুখমণ্ডল বা হাতের চামড়ার দিকে খেয়াল করলে বা ওনার দিকে তাকালেই বোঝা যেত যে উনি ভয়ঙ্কর রক্ত শূন্যতায় ভুগছেন। কিন্তু কেন এমন সমস্যা? ওনার খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু এমন সমস্যা কেন হচ্ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল না। একটা জীবন্ত কঙ্কালে উনি পরিণত হন, ওনাকে যে কেউ দেখলেই ভয় পেত। এরপর ওনাদের এক আত্মীয় এক কবিরাজের ঠিকানা দেয়, যেই কবিরাজের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জের গোয়ালঘুন্নি নামক এলাকায়। ওই কবিরাজ নাকি হঠাৎ করেই একদিন মহিলা থেকে পুরুষ হয়ে গিয়েছিল। মানে ওই কবিরাজ ছিল মহিলা, কিন্তু রাতারাতি উনি নাকি পুরুষ হয়ে যান। বলা হয় যে জিনের প্রভাবেই এমনটা নাকি হয়েছিল। তো যাই হোক, শান্ত ভাইয়ের নানি শান্ত ভাইয়ের মাকে নিয়ে ওই কবিরাজের কাছে যাওয়ার পর সবকিছু বিস্তারিত কবিরাজ শুনলেন। তারপর ওই কবিরাজ বলেন যে ঠিক আছে, একদিন পরে আসেন, দেখি আমি আমার জিনের মাধ্যমে খোঁজ খবর নেই আসলে এই মেয়েটার সাথে কি হয়েছিল। পরের দিন আসতে বলেছিলেন আর কি। তো শান্ত ভাইয়ের নানি পরের দিন শান্ত ভাইয়ের মাকে নিয়ে আবার ওই কবিরাজের কাছে যান। তখন ওই কবিরাজ বলেন, আচ্ছা কিছুদিন আগে আপনার মেয়ে কি কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিল এবং রিক্সা থেকে পড়ে গিয়েছিল? তখন শান্ত ভাইয়ের নানি বলেন, হ্যাঁ এমন ঘটনা তো ঘটেছিল। যদিও বা আগের দিন এই রিক্সা থেকে পড়ে যাওয়ার বিষয়টা ওই কবিরাজকে ওনারা বলেন নাই, ভুলে গিয়েছিলেন বা এরকম কোনো কিছু। ওই কবিরাজ বলেন যে মূলত শান্ত ভাইয়ের মা যেখানে পড়ে গিয়েছিলেন ওখানে যে বট গাছটা ছিল, ওই বট গাছে ভয়ঙ্কর এক রক্তচোষা জিন বসবাস করে। নির্দিষ্ট কিছু সময়ে যদি